এখন আমরা যেটা আলোচনা করব, ফোর্থ সেমিস্টারের 403 নাম্বার যে কোর্স, তার দুটো পার্ট। ফার্স্ট পার্টে রয়েছে 403 নাম্বার কোর্সের ফার্স্ট পার্টে রয়েছে প্রবোধচন্দ্রদয়, লেখক হচ্ছে শ্রীকৃষ্ণ জ্যোতি মিশ্র। আমি আগেই বলেছি এটা ডক্টর হুসনা পারভিন ম্যাডাম পড়াবেন। দ্বিতীয় পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অথকিম অফ সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের রচিত অথকিম। এখন প্রথমত বলে রাখা ভালো যে অথকিম নামক এই যে রূপকটি বা নাটকটি, সেটি আধুনিক একটি নাটক। এখন প্রশ্ন হচ্ছে, আধুনিক নাটক মানে কি? সেটা কি প্রাচীন নাটক থেকে কিছু কি আলাদা? হ্যাঁ, কিছুটা অবশ্যই আলাদা। অবশ্যই সংস্কৃততে লেখা, কিন্তু ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের যে ঘরানা, সেই ঘরানা থেকে একটা ভিন্ন মার্গে স্বাদ আমরা আমরা পাবো এই সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় রচিত অথকিম নামক রূপকটি। আমি প্রথমেই বললাম আধুনিক সাহিত্য, আধুনিক সংস্কৃত সাহিত্য। আমরা আগের সেমিস্টারে আধুনিক সংস্কৃত সাহিত্য সম্পর্কে একটা ধারণা পেয়েছি। আধুনিক সংস্কৃত সাহিত্য বলতে কি বোঝায়? অধুনা ভব আধুনিক, এখন যেটা ঘটছে, সাম্প্রতম, ইদানিম, ইদানিন্তনে কালে, আমরা যেই সময়ে বাস করছি, আমরা যেই সময়ে বড় হয়ে উঠছি, সেই সময়ের বিষয়কে কেন্দ্র করে, সেই সময়ের সমস্যাকে কেন্দ্র করে, সেই সমস্যাটা সামাজিক জীবনের সমস্যা হতে পারে, ব্যক্তিগত জীবনের সমস্যা হতে পারে, রাজনৈতিক জীবনের সমস্যা হতে পারে, অর্থনৈতিক জীবনের সমস্যা হতে পারে, ব্যঙ্গ বিদ্রুপাত্মক হতে পারে, বিভিন্ন কাহিনী প্রভৃতি বিষয়কে অবলম্বন করে যে ধরনের নাটক লেখা হচ্ছে, রূপক লেখা হচ্ছে, সেগুলোকে আমরা আধুনিক সংস্কৃত রূপক বা আধুনিক সংস্কৃত নাটক বলে অভিহিত করতে পারি। এই যে অথকিম, যে এই যে নাটক, সেই নাটকটির লেখক হচ্ছে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। এখন প্রথমে আমাদের জেনে রাখা ভালো, এই যে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, এই সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় আধুনিক একজন কবি তথা নাট্যকার। ইনি কোন সময়ে জন্মগ্রহণ করছেন? সংস্কৃত নাট্য সাহিত্যে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, তার ডাকনাম ছিল বুড়োদা। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের ডাকনাম হচ্ছে, আমাদের প্রত্যেকের যেমন একটা করে ডাকনাম রয়েছে, সেরকম সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের ডাকনাম হচ্ছে বুড়োদা। ওনাকে কিন্তু আধুনিক ঘরানার, আধুনিক নাট্য ঘরানার পথিকৃৎ বলা যেতে পারে। বলা বাহুল্য, সংস্কৃত নাট্য জগতের, বিশেষত আধুনিক সংস্কৃত নাট্য জগতের এক বিরল ও ব্যতিক্রমী ব্যক্তিত্ব হচ্ছেন সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। এখন বাংলাদেশের যশোর জেলা, যশোরে জন্মগ্রহণ করছেন। 1918 সালে 27শে ফেব্রুয়ারি সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের জন্ম। এখন যেটা বাংলাদেশের যশোর জেলা, সেই যশোরে 1918 সালে। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং তাকে একজন প্রথিতযশা সংস্কৃতের কবি, লেখক, অধ্যাপক রূপে তার পরিচিতি রয়েছে। পরবর্তীকালে ইনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সাফল্যের সাথে, সংস্কৃত বিভাগে সাফল্যের সাথে অধ্যাপনা করেছেন। কিন্তু শিক্ষক হিসাবে, অধ্যাপক হিসাবে তার যে যশ, যা খ্যাতি, সেই যশ খ্যাতিকে অতিক্রম করে চলে যাচ্ছেন সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় যখন তিনি নাটক রচনায় ব্রতী হচ্ছেন। তার নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে একটা ভিন্ন মার্গের নাটক, ভিন্ন ঘরানার নাটক। তিনি যে শুধু যে নাট্যকার ছিলেন তা নয়, নাট্য রচয়িতা ছিলেন তা নয়, তিনি নিজে একজন নাটক, সংস্কৃত নাটকের অভিনেতা ছিলেন। তিনি ডিরেকশন দিতেন এবং নাট্যতত্ত্ব বিশারদ ছিলেন। তোমাদের এই প্রসঙ্গে জেনে রাখা ভালো, আমাদের সিলেবাসের মধ্যেই নাট্যতত্ত্বের ইতিহাস রয়েছে। সেখানে একটি প্রসিদ্ধ গ্রন্থ রয়েছে, তার নাম হচ্ছে নাটক ও লক্ষণ রত্নকোষ। আমরা এই নিয়ে আলোচনা করব। নাটক ও লক্ষণ রত্নকোষের রচয়িতা হচ্ছেন সাগর নন্দী। মাথায় রেখো, সাগর নন্দী একজন কিন্তু বাঙালি। সংস্কৃত অলঙ্কার শাস্ত্র এবং নাট্যশাস্ত্রের জগতে একমাত্র বাঙালি হচ্ছেন সাগর নন্দী, যিনি নাটক ও লক্ষণ রত্নকোষকে রচনা করছেন।
এবং আরেকজন বাঙালি এই সিদ্ধেশ চট্টোপাধ্যায়, যিনি প্রথম বাংলা ভাষায় এই নাটক ও লক্ষণ রত্ন কোষের সম্পাদনা করলেন, একমাত্র ব্যক্তিত্ব এ যাবৎকাল পর্যন্ত, ওয়ান অ্যান্ড অনলি সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় একমাত্র ব্যক্তিত্ব যিনি নাটক ও লক্ষণ রত্ন কোষ নিয়ে আলোচনা করছেন। সেই দিক থেকে তিনি একজন নাট্যতত্ত্ব বিশারদ। তাহলে একাধারে তিনি নাট্যকার, একধারে তিনি অভিনেতা তথা নট, একাধারে তিনি ডিরেকশন করছেন নাটকের, একদিকে নাট্যতত্ত্ব বিশারদ। তার ডাক নাম কি বললাম, সকলের সংস্কৃত জগতে তিনি বুড়োদা নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, এখন তার নাটকগুলো কি কি? তিনি 4টে নাটক লিখছেন। একটা হচ্ছে ধরিত্রীর প্রতি নির্বাচনম, একটা হচ্ছে অথকিম যেটা আমাদের পাঠ্য রয়েছে, একটা হচ্ছে ননাবিতরণম, একটা হচ্ছে স্বর্গীয় হসনম। প্রশ্ন পড়বে হয়তো যে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় কি কি নাটক লিখেছেন। একটা হলো ধরিত্রীর প্রতি নির্বাচন, একটা হচ্ছে অথকিম, একটা হচ্ছে ননাবিতরণম, একটা হচ্ছে স্বর্গীয় হসনম। তার নাট্য জগতে তার বিরাট যে অবদান, সেই অবদানের জন্য তাকে গোল্ডেন পিচার, PITCHER, স্বর্ণ কলস উপাধিতে ভূষিত করা হয়। মাথায় রাখতে হবে, নাট্য জগতে তার বিশেষ অবদানের জন্য সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় তথা বুড়োদাকে স্বর্ণ কলস উপাধি বা গোল্ডেন পিচার উপাধিতে ভূষিত করা হয়। আমি আগেই বললাম, একমাত্র তিনি নাট্যতাত্ত্বিক, নাট্যতত্ত্ব বিশারদ, যিনি সাগর নন্দী নাটক ও লক্ষণ রত্ন কোষের বাংলা ভাষায় সম্পাদনা করেছেন। ঠিক আছে, এখন আমরা জানবার চেষ্টা করব যে তার নাটকগুলো, যে বিশেষ বিশেষ নাটকগুলো রয়েছে, তার নাটকের বৈশিষ্ট্য কি, কোন জায়গায় তার নাটকগুলো অন্য আধুনিক কালের নাট্যকারদের থেকে তিনি একটা ভিন্ন, কোন জায়গায় ভিন্ন ঘরানা, কোন জায়গায়। তার যে 4টে নাটক, 4টের নাটকে এটা ব্রেস্ট এবং বেক্ট, বয়রফলা একা তালবস্বর ট, ব্রেস্ট, ব্রেসট এবং বেক্ট, এরা দুজনই হচ্ছেন একজন পাশ্চাত্য নাট্য আন্দোলনের প্রতিকৃতি। এই ব্রেসট এবং ব্রেক্ট, এই দুজন নাট্যতাত্ত্বিক, যে ফ্রান্সে এবং পাশ্চাত্যে যে নাট্য আন্দোলন হয়েছিল, সেই নাট্য আন্দোলনের কিন্তু প্রবক্তা হচ্ছেন এই দুজন, এই ব্রেসট এবং বেক্ট। এই ব্রেসট এবং বেক্টের যে নাট্যতত্ত্ব, নাট্য দর্শন, সেই নাট্য দর্শনের দ্বারা কিন্তু সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় তথা তার নাটকগুলো বিশেষভাবে প্রভাবিত ছিল। আমরা এটাও বলতে পারি, ব্রেসেটের, যেটাকে আমরা বলে থার্ড থিয়েটার, ব্রেসেটের যে নাট্যতত্ত্ব তাকে বলে থার্ড থিয়েটার। থার্ড থিয়েটার জিনিসটা কি? থার্ড থিয়েটার হচ্ছে, তোমরা দেখবে অভিজ্ঞান শকুন্তলম, স্বপ্নবাসব দত্ত, মালবিকাগ্নিমিত্রম প্রভৃতি নাটকগুলো যখন অভিনীত হচ্ছে, তখন দর্শকের সাথে কিন্তু নাট্যকারদের কোনো সম্পর্ক থাকে না। থাকে কি? নাট্যকার অভিনয় করে চলে গেল, দর্শকদের সাথে দর্শক হাততালি বাজালো, নাটক শেষ হয়ে গেল, বাড়ি চলে গেল। কিন্তু নাটকের নাট্য নাটকের কথোপকথনের সাথে, অভিনেতাদের সাথে দর্শকদের কিন্তু সম্পর্ক থাকে না। কিন্তু ব্রেস্ট এবং বেক্ট যে থার্ড থিয়েটার গুলো প্রবর্তন করলেন, তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দর্শকদের সাথে নডনটির একটা কানেকশন তৈরি করা, একটা সম্পর্ক তৈরি করা। আমরা বলি, প্রথম বাংলায় এবং ভারতবর্ষে ব্রেসেটের যে থার্ড থিয়েটার, সেটাকে প্রথম মঞ্চে উপস্থাপিত করলেন এই সিদ্ধেশ্বর। ঠিক আছে, এই জন্য বার্লিনের ব্রেস্ট গ্যালারিতে, বার্লিনে ব্রেস্ট গ্যালারি রয়েছে, একটা বিখ্যাত একটা মঞ্চ রয়েছে, সেখানে কিন্তু এই সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। ঠিক আছে, অতএব ইউরোপের যে নবনাট্য গণনাট্য আন্দোলন, সেই সাথে যেমন ব্রেস্টের যেমন যেমন অবদান, সেই রকম কিন্তু বাংলাতে তথা ভারতবর্ষে নাট্য আন্দোলনে তথা সংস্কৃতে প্রথম দর্শকের সাথে, এবং দর্শকের সাথে এই অভিনেতাদের, নটনটিদের একটা সম্পর্ক স্থাপন করবার জন্য যে প্রচেষ্টা যেটা করেছিলেন, সেটা একমাত্র কিন্তু এই সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় প্রথম করেছিলেন। এই থিওরিটাকে বলা হয়, যেমন থার্ড থিয়েটার বলা হয়, সেরকম এটাকে বলা হয় অ্যালিয়েনেশন এফেক্ট। ই এফেক্ট যদি বলা হয়, ই এফেক্টের পুরো থাকে, তাহলে বলতে হবে ব্রেসেট এবং বেক্ট,
এবং সংস্কৃতে ই এফেক্ট বা অ্যালিয়েনেশন এফেক্ট বা থার্ড থিয়েটারকে প্রথম প্রবর্তনা করলেন কে? তাহলে বলতে হবে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় প্রথম এর প্রবর্তনা করলেন। ব্রেক্টকে বাংলা তথা সমগ্র ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার মঞ্চে প্রথম আনার কৃতিত্ব কিন্তু সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের। ঠিক আছে, কি বললাম? ব্রেস্টের সবচেয়ে উল্লেখযোগ্য থিওরি কি? এ এফেক্ট, ই নয়, এ ফর অ্যান্ট, এ এফেক্ট মানে অ্যালিয়েনেশন, এ এল আই ইএন, ALIEN ATION, এফেক্ট EFFECT। বোঝা গেল? তাহলে মোদ্দা কথা হচ্ছে আমরা যে জায়গায় ছিলাম, তাহলে এবং বাংলাতে আমরা জানি কিছু উদ্ভট নাটক এর প্রবর্তনা কিছু সাম্প্রতিককালে পাওয়া যায়, উদ্ভট নাটক বা হাস্যরসাত্মক নাটক, উদ্ভট নাটক। সেই উদ্ভট নাটকের প্রবক্তাও কিন্তু সংস্কৃতে কিন্তু এই সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। তাহলে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় পাশ্চাত্যের যে গণনাট্য আন্দোলনের যে মূল যে প্রবক্তা কারা? এই ব্রেস্ট এবং বেক্টকে, অর্থাৎ তাদের যে এ এফেক্ট বা অ্যালিয়েনেশন এফেক্ট বা থার্ড থিয়েটারের প্রথম প্রবক্তা সংস্কৃতের কে তথা ভারতবর্ষের তথা দক্ষিণ এশীয় নাট্যমঞ্চে প্রথম প্রবর্তনা করলেন এই সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। তার সমস্ত 4টে নাটক কি কি বললাম? একটা ধরিত্রীপতি নির্বাচনম, একটা হচ্ছে অথকিম, একটা ননাবিতরণম, একটা স্বর্গীয় হসনম। এই 4টে নাটকের মধ্যেই কিন্তু ওই ব্রেক্টের একটা বিরাট একটা অবদান কিন্তু রয়েছে। ঠিক আছে, বেক্টের পুরো নাম কি? স্যামুয়েল বেক্ট, SAMUEL, স্যামুয়েল বেক্ট, BECKETT। ঠিক আছে, তাহলে এখন এই সম্পর্কে আমরা জানবার চেষ্টা করি। অথকিম নাটকের কি বৈশিষ্ট্য সেটা আমরা একটু দেখে নেবার চেষ্টা করি। অন্য নাটকগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু এইটা নিয়ে কিন্তু আমরা প্রথমে একটু আলোচনা করে দেখি এই অথকিম নাটকের বৈশিষ্ট্যগুলো কি কি। আমরা টেক্সট ধরে পড়ব, তার আগে আমরা অথকিম নাটকের পুরো বিষয়বস্তুটা সম্পর্কে একটা ধারণা করে নেবার আজ চেষ্টা করব। অথকিম নাটকটি সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় লিখলেন 1969 সালে। প্রশ্ন আসবে কত সালে নাটকটি লিখেছিলেন? 1969 সালে নাটকটি লিখলেন এবং 1974 সালে কলকাতাতে একটা আমাদের সংস্কৃতের একটা লাইব্রেরি রয়েছে, তোমার তার নাম হচ্ছে সংস্কৃত সাহিত্য পরিষদ। সেই সংস্কৃত সাহিত্য পরিষদ পত্রিকায় প্রথম 1974 সালে এই নাটকটি কিন্তু লিখলেন কিন্তু 1969 সালে, কিন্তু প্রকাশিত হলো সংস্কৃত সাহিত্য পরিষদ পত্রিকায় 1974 সালে। এবং তার আগেই প্রকাশিত হওয়ার পূর্বেই 1972 সালে ওই সংস্কৃত সাহিত্য পরিষদ পত্রিকায় এই নাটকটি অভিনীত হলো। এবং সেই নাটকের কারা কারা অভিনয় করলেন, তার মধ্যে নাট্যকার নিজেই সেই নাটকের অভিনয়ে একজন পাত্র অভিনেতা হিসাবে পাঠ করলেন। এই অথকিম নাটকটা কি? এই অথকিম নাটকটা হচ্ছে একটা ব্যঙ্গ বিদ্রুপাত্মক, শ্লেষাত্মক, ব্যঙ্গ বিদ্রুপাত্মক নাটিকা, ছোট্ট নাটক। নাটক ঠিক নয়, নাটিকা, ছোট্ট নাটক। কিরকম কি বিষয়? ব্যঙ্গ বিদ্রুপাত্মক। কিসের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে এই নাটকে? ব্যঙ্গের প্রধান লক্ষ্য গণতন্ত্র, রাজনৈতিক দল এবং তথাকথিত নির্বাচন। কি লক্ষ্য? গণতন্ত্র, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেই গণতন্ত্র, রাজনৈতিক যে বিভিন্ন দলগুলো, এবং যে আমাদের প্রতি 4 বছর অন্তর যে ভোট হয়, ভোটের নামে যে নাটক হয়, সেই ভোট। এটিকে নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী নাটক বলা যেতে পারে। আমি প্রথমেই বললাম স্যামুয়েল বেক্টের একটা প্রখ্যাত একটা নাটক রয়েছে, তার নাম হচ্ছে ওয়েটিং ফর গডট, GODOT, ওয়েটিং, WAITING, ওয়েটিং ফর গডট, GODOT, 1954 সালের একটা নাটক, লেখক স্যামুয়েল বেক্ট। সেই নাটকের প্রভাব কিন্তু এই সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের অথকিম নাটকে পাচ্ছি আমরা। ওই নাটকেও সেই গণতন্ত্রের উপর তীব্র কষাঘাত করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো কথা রাখে না, ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, সেই কথাগুলো রাখে না। নির্বাচনের নামে একটা নাটক হচ্ছে প্রতি বছর, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হচ্ছে।
কিন্তু এই নাটকে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এই অথকিম যেটা আমাদের পাঠ্যসূচিতে রয়েছে তার কিন্তু কোনো ক্যারেক্টার নেই। রাম, সাম, যদু, মধু, আ দুষ্যন্ত, শকুন্তলা, সঞ্চিতা, অর্পিতা ইত্যাদিতে কোনো নাম ক্যারেক্টারের কোনো চরিত্রের কোনো নাম নেই। কি চরিত্রগুলো প্রত্যেকটাই প্রতীকধর্মী, প্রতীকী চরিত্র। কোনো নাম নেই। কি? ক ২ রকম চরিত্র রয়েছে। কিছু ৫ টা পুরুষ চরিত্র রয়েছে, ২ টো নারী চরিত্র রয়েছে। পরীক্ষায় প্রশ্ন করবে শর্ট কোয়েশ্চেনে, হতকিম নাটকে কটি পুরুষ চরিত্র রয়েছে, কটি নারী চরিত্র রয়েছে? হতকিম নাটকে ৫ টি পুরুষ চরিত্র রয়েছে, ২ টি নারী চরিত্র রয়েছে। কি নাম? প্রথমেই বলেছিলাম কোনো নাম নয়, প্রত্যেকটা প্রতীকের আড়ালে রয়েছে। কি? ক, খ, গ, ঘ, ঙ এই ৫ টা হচ্ছে পুরুষ চরিত্র এবং এরা ৫ জনই কিন্তু সমাজের একটা বিশেষ শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ। ক একটা শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ, খ একটা শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ, গ একটা শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ, ঘ একটা শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ এবং ও একটা শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ। ৫ জন পুরুষ চরিত্র। ঠিক আছে? আর আর ২ টো নারী চরিত্র রয়েছে আ আর দীর্ঘ উ। দীর্ঘ উ, আ এবং দীর্ঘ উ ২ টো নারী চরিত্র। তাহলে ৫ টা পুরুষ চরিত্র এবং ২ টো হচ্ছে নারী চরিত্র। ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে যে নৈরাজ্য, ক্ষমতার লালসা, ঘেরাও, ধর্মঘট, নির্বাচনে দুর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতি ইত্যাদি অত্যন্ত কঠোর বাস্তব চিত্র এখানে অঙ্কিত হয়েছে। ঠিক আছে? সমগ্র রূপকটি শ্লেষ রসে সিঞ্চিত এবং পরম উপভোগ্য। কি বললাম? এখানে আমরা ৫ টা পুরুষ চরিত্র, কোনো নামকরণ করা হয়নি। ক, খ, গ, ঘ, ঙ আর দীর্ঘ ২ টো হচ্ছে স্ত্রী চরিত্র। ঠিক আছে? সূত্রধার প্রথমেই কি করছে? একদম মানে একদম নির্বাচন গণতান্ত্রিক দেশে, ভারতের মতন গণতান্ত্রিক দেশে নির্বাচন ব্যবস্থার প্রতি তীব্র কষাঘাত করা হচ্ছে। ঠিক আছে? তীব্র শ্লেষ, তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করা, স্যাটায়ার, SATIRE, তীব্র কটাক্ষ করা হচ্ছে অতকিম নাটকে। শুরুতেই সূত্রধারের কথাতে আমরা সমাজের একটা চিত্র পাচ্ছি, আমরা পরিষ্কার চিত্র পাচ্ছি। সমাজটা কেমন? বলছে পরম অদ্বত্তে সর্বম জাতম অসংস্কৃতম। সমাজের সব জায়গায় কোনো সংস্কৃতি নেই, সব জায়গায় অসংস্কৃতি। কি? কোথায় অসংস্কৃতি? দেহে, আমাদের শরীরটাও আজ অসংস্কৃতি, চিত্তে মনটাও তাই। সমাজে সংস্কৃতস্য গন্ধোপি নাস্তি। সমাজে কিন্তু সব জায়গায় অসংস্কৃতি, অসংস্কৃত রূপ, সংস্কৃতের গন্ধোপি নাস্তি। সব জায়গাতে অভিনয় চলছে, সবাই আমরা অভিনয় করছি। কারা? কোথায় অভিনয় করছি? রাস্তায় অভিনয় করছি, হাটে অভিনয় করছি, ঘাটে অভিনয় করছি, বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীর সাথে অভিনয় করছে, বাবা মেয়ের সাথে অভিনয় করছে, মেয়ে বাবার সাথে অভিনয় করছে, ছেলে বাবার সাথে অভিনয় করছে, স্বামী স্ত্রীর সাথে অভিনয় করছে, বিদ্যালয়ে অভিনয় চলছে, বিধানসভায় অভিনয় চলছে, বিশ্ববিদ্যালয়ে অভিনয় চলছে, সব জায়গাতে। ঠিক আছে? অভিনয় চলছে। আমরা তো জানি যে নাটক শুরুর একটা নান্দি শ্লোক থাকে, মঙ্গলাচরণ করতে হয় কোন দেবতার উদ্দেশ্যে। এখানেও একটা মঙ্গলাচরণ রয়েছে, কিন্তু এখানেও একটা দেবতার উদ্দেশ্যে মঙ্গলাচরণ করা হয়েছে। সেই দেবতার নাম কি? সেই দেবতার নাম হচ্ছে সমুদ্ভট নামক নবনাট্য, নতুন এক দেবতা। তার নাম হচ্ছে সমুদ্ভট। তিনি হচ্ছেন নাটকের দেবতা, নবনাট্য দেবম। নাটকের দেবতার নাম সমুদ্ভট। সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের স্বকীয় কৃতিত্ব। কারোর দ্বারা প্রভাবিত? হ্যাঁ, কার দ্বারা? স্যামুয়েল বেক্টের ওই যে নাটকটা কি, ওয়েটিং অফ গডট, তার দ্বারা প্রভাবিত হচ্ছে। সমুদ্ভট নামক নাটকের যে দেবতা তার নাম হচ্ছে সমুদ্ভট, তার উদ্দেশ্যে প্রণাম জানানো হচ্ছে। আমি প্রথমেই বলেছি ফরাসি, জার্মান, আমেরিকার নবনাট্য আন্দোলনের অনুসারে বাংলা ভাষায় যে উদ্ভট রসের অদ্ভুত নাটক অ্যাবসার্ড ড্রামা লেখা হয়েছে, সেই যাকে বাংলাতে ওই থার্ড থিয়েটার বা ওই অ্যাবসার্ড ড্রামার পুরোধা বলা হয়, বাদল সরকারকে বলা হয় থার্ড থিয়েটার বা অ্যাবসার্ড ড্রামার পরিচেতা হিসাবে বা প্রতিষ্ঠাতা হিসাবে বাদল সরকারকে বলা হয়ে থাকে। সেই অদ্ভুত নাটকটাকে প্রথম সংস্কৃতে আনয়ন করলেন এই সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে? এবারে আমরা আবার বলি চরিত্রের নাম না করে নাট্যকার বোঝালেন এই চরিত্র কোনো ব্যক্তি বিশেষ নয়,
প্রধান হলো দল বা গোষ্ঠী, এক একটা সমাজের রিপ্রেজেন্টেটিভ তারা। ভোটের আগে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি, নেতৃবৃন্দের বক্তৃতায় অসাধারণ মানুষ, সাধারণ মানুষের অনীহা আজ আমরা বিশ্বাস করি না। ভোটের আগে যে নেতারা যে আমাদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি, এগুলো আমরা বিশ্বাস করি না। সমস্ত রাজনৈতিক দলের প্রতি মানুষের নির্ভরতার অভাব, ভোটের সময়ে ভোট কারচুপি হচ্ছে, ক্ষমতাসীন দল ভোটের কারচুপি করছে, মৃত্যু সন্ত্রাস তো আজকের ভোটের, পশ্চিমবঙ্গের ভোটের অন্তত একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, সমস্ত বিষয়কে তুলে ধরেছেন। ঠিক আছে, এইভাবে এখানে আমরা এই নাটকটা সম্পর্কে আমরা পাবো। এই নাটকটির মধ্যে আমরা ওই যে বললাম পাঁচটা যে চরিত্র, পাঁচটা চরিত্র, পাঁচটা দুয়ে সাতটা চরিত্র, পাঁচটা পাঁচটা সমাজের সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে। ঠিক আছে, আমরা জানি যে ওই আমাদের মেঘদূতে যক্ষের কোনো কিন্তু নাম নেই। কেন? কারণ কালিদাস যক্ষকে কোনো একজন ব্যক্তি বিশেষ রূপে কল্পনা করতে চায়নি। এই যক্ষ আমি, তুমি, আমরা সবাই হতে পারি। কোনো দেশ কালের গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে চাননি বলেই কিন্তু মেঘদূতে কালিদাস যক্ষের এবং যক্ষপত্নীর কোনো নাম দেননি। সেখানেও এখানেও কিন্তু সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় কিন্তু এই পাঁচটা দুটো সাতটা ক্যারেক্টারের কোনো নাম দিলেন না। আমি প্রথমেই বললাম যে চরিত্রগুলো কোনো একটা ব্যক্তি বিশেষকে দোষিত করছে, সমাজের একটা ব্যক্তি বিশেষকে দোষিত করছে। কোনটা কি? ক চরিত্রটা আমি বলছি পাঁচটা পুরুষ চরিত্র, ক খ গ ঘ ঙ, পাঁচটা ক চরিত্র। ক চরিত্রটা মধ্যবিত্ত শ্রেণী স্থিত, মধ্যবিত্ত শ্রেণী, আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এবং শিক্ষিত তাদের প্রতীক। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর একজন প্রতিনিধি হচ্ছেন ক। খ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি হচ্ছে খ। বিভিন্ন রাজনৈতিক দলে, সে বামপন্থী হতে পারে, ডানপন্থী হতে পারে, আধুনিক হচ্ছে, তাদের বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু প্রতিনিধিত্ব করছে গ, ঘ এবং ঙ। ঠিক আছে, আমরা এখানে লাস্টে আমরা একটা যেমন বললাম নাটকের শুরুতে একটা মঙ্গলাচরণ করা হয়েছে। মঙ্গলাচরণের কি বলা হয়েছে, কার উদ্দেশ্যে মঙ্গলাচরণ করা হয়েছে? নবনাট্যদেব, তার নাম কি? সমুদ্ভট নামক নবনাট্যদেবের উদ্দেশ্যে মঙ্গলাচরণ করা হয়েছে। উপসংহারে মানে ভরত বাক্য এখানে রয়েছে। ভরত বাক্যে কি বলা হচ্ছে? ভরত বাক্যে বলছে যে কালস্য গতিমালক্য সাম্প্রতম প্রার্থয়ামহে। আজকে যে কলিযুগ, কলিকাল, কালের গতিকে অবলম্বন করে আজকে আমরা প্রার্থনা করব। দেখো অভিজ্ঞান শকুন্তলমেও কিন্তু ভরত বাক্য রয়েছে। ভরত বাক্যে কিন্তু সূত্রধার সকলের মঙ্গলা কামনা করা হচ্ছে, যাতে করে নাটকটা যেমন সফল কাম হয়, নাটকটা যেমন যেন জনমানুষের মধ্যে প্রতিষ্ঠা পায়, সকলে যেমন সকলের মঙ্গল হয়, সেই জন্য ভরত বাক্য পাঠ করছেন সূত্রধার। এখানেও সূত্রধার ভরত বাক্য পাঠ করছে। কি বলছে? কালস্য গতিম আলোক্য সাম্প্রতম প্রার্থয়ামহে। কালের গতিকে, কলিকালের গতিকে অবলম্বন করে এখন আমরা প্রার্থনা করছি। কি প্রার্থনা করছি? অস্তু মে মঙ্গলম নিত্যম ভবতামস্তু বানবা। তোমার মঙ্গল হোক না হোক বাবু, আমার যেন মঙ্গল হয়। তোমার যেন মঙ্গল হোক না হোক, আমার যেন মঙ্গল হয়। এই হচ্ছে প্রার্থনা করছে কালের গতি। আজকে কলিকাল, কলিযুগে আমরা সবাই নিজেরটার কথাই ভাবি, পরেরটার কথা কিন্তু কেউ ভাবি না। দেখো আমি প্রথমেই শুরু করেছিলাম, আধুনিক নাটকের বৈশিষ্ট্য কি? আজকের ব্যক্তি মানসিকতা, ব্যক্তি জীবন, বর্তমান জীবনের সমস্যা প্রভৃতিকে বিষয় করে যে নাটকগুলো লেখা হচ্ছে, সেই নাটকে যেমন যদি বর্তমান জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে, সেই নাটকগুলোর মধ্যে, সেই সাহিত্যগুলোর মধ্যে যদি বর্তমান সমাজ, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতির যদি ছাপ, যদি প্রভাব, যদি প্রতিফলন যদি পড়ে, তাহলেই সেটাকে আধুনিক নাটকের পর্যায়ভুক্ত করতে পারি। এই যে অথকিম নামক নাটকটি বা নাটিকাটি সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, তার মধ্যে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি বর্তমান সময়ের প্রতিচ্ছবি, যার মধ্যে ভোটের আগে রাজনৈতিক নেতাদের ভুরি ভুরি প্রতিশ্রুতি,
নেতৃবৃন্দের বক্তৃতায় সাধারণ মানুষ আর কোনো ভরসা করে না, সমস্ত রাজনৈতিক দলের প্রতি মানুষের নির্ভরশীলতা চলে গিয়েছে, ভোটের সময়ে ভোট চুরি হচ্ছে, খুন খারাপি হচ্ছে। এ তো সত্যি কথাই বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি, বাস্তব জীবনেরই কথা কিন্তু আমরা তুলে ধরছি। এই তুলে ধরেছেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, এবং প্রথমেই শুরু করেছিলাম কোন জায়গায়, এটা পুরোপুরি স্যাটায়ার ধর্মী ব্যঙ্গ বিদ্রুপ। কিসের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে? ভারতের মতন গণতান্ত্রিক দেশে নির্বাচন ব্যবস্থার প্রতি একটা তীব্র কটাক্ষের বার্তা পরিস্ফুট হচ্ছে, যেখানে আজ প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি মানুষের শরীরে, চিত্তে, দেহে কোনো জায়গায় সংস্কৃতি তথা সংস্কৃতের নামগন্ধ নেই। সবাই সবাই সব জায়গায় অভিনয় করছে। কোথায় কোথায় অভিনয় হচ্ছে? মার্গে, হট্টে ঘট্টে, পরিবারে, বিদ্যালয়ে, বিধানসভায়, রাজসভায়, সব জায়গায়। সুতরাং অথকিম নাটকটি সর্বাংশে একটা অভিনব এবং চিত্তাকর্ষক একটি উপস্থাপনা, যেটা প্রথমেই আমি বলেছিলাম। এই নাটকটি সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় পাশ্চাত্যের নাট্য আন্দোলনের যিনি পথিকৃৎ স্যামুয়েল বেক্টের দ্বারা, স্যামুয়েল বেক্টের থার্ড থিয়েটার বা এ এফেক্ট বা অ্যালিয়েনেশন এফেক্টের বৈশিষ্ট্য আমি বলেছি যে এতদিন নাটকগুলোতে নটনটিদের সাথে মঞ্চে যারা অভিনয় করছে তাদের সাথে দর্শকদের কোনো সম্পর্ক থাকে না, কিন্তু এই অথকিম নামক নাটকগুলোতে ধরিত্রীপতি নির্বাচনম বা তথা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের চারটি যে নাটক, ধরিত্রীপতি নির্বাচন, অথকিম, ননাবিতরণম, স্বর্গীয় হসনম, এই চারটি নাটকেই কিন্তু থার্ড থিয়েটার বাংলার যেটা বাদল সরকারের যে উদ্ভট নাটক, সেই উদ্ভট নাটকের প্রভাব কিন্তু সিদ্ধার্থ চট্টোপাধ্যায় সংস্কৃততে নিয়ে এলেন। ব্রেক্টের, স্যামুয়েল বেক্টের যে নাট্যতত্ত্বের এ এফেক্ট বা অ্যালিয়েনেশন এফেক্ট, এই তত্ত্বটা বললাম যে নটনটিদের সাথে দর্শকদের সাথে যাতে করে নটনটিদের একটা সম্পর্ক, কথোপকথন করা যায়, দর্শকরা দের থেকেই যেন নাটকের পাত্র পাত্রীরা উঠে এসে অভিনয় করতে শুরু করবে। এই রকম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই থার্ড থিয়েটার বা এ এফেক্ট বা অ্যালিয়েনেশন এফেক্টের বৈশিষ্ট্য। এই প্রথম সংস্কৃতি তথা ভারতবর্ষে তথা দক্ষিণ এশীয় যে নাট্যমঞ্চে প্রথম তার উপস্থাপনা করলেন কিন্তু আমাদের এই বুড়োদা, যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত অধ্যাপক ছিলেন। তার এই নাটকের মধ্যে আমরা এর বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। সেই দিক থেকে এই নাটকটি ব্যঙ্গ বিদ্রুপাত্মক একটি নাটক, অভিনব এবং চিত্তাকর্ষক একটি নাটক।